আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি বলেছেন যে যখন মূলধারার রাজনীতিতে চরমপন্থী গোষ্ঠীদেরকে পুনর্বাসন করা হয়েছে বা চরমপন্থী গোষ্ঠীদের ঢুকতে দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই রাষ্ট্রটাকে একটা মধ্যপন্থার সহনশীল চরিত্রে থাকতে দেয় না। দে ডু নট মডারেট দ্য স্টেট, দে সিক টু রিশেপ ইট ইন দেয়ার ওন ইমেজ। তারা চেষ্টা করে রাষ্ট্রের চেহারা বদলে তাদের পছন্দ মতো চেহারা দিতে, এবং দেশ থেকে বহুত্ববাদের মানে বিভিন্ন মত পথ ধর্ম বর্ণের লোক যে একটা দেশে থাকবে, সেই প্লুরালিজমের চরিত্রটার একেবারে শেষ চিহ্নটা পর্যন্ত মুছে ফেলতে। ভারতের দিল্লিতে শেখ হাসিনা আজ অনলাইনে বা অফলাইনে সাংবাদিকদের সঙ্গে যুক্ত হবেন কিনা তা নিয়ে যখন কৌতূহল তুঙ্গে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে একরকমের প্রত্যাশার জোয়ার, তখন ভারতের প্রথিতযশা সাংবাদিক শেখর গুপ্তের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে ভয় দেখিয়ে ভোট হতে পারে না। একটা নির্বাচন হতে হলে সেই নির্বাচনকে সুষ্ঠু অবাধ এবং বৈধ হতে হলে, ফ্রি ফেয়ার এবং লেজিটিমেট হতে হলে ভোটারদের তার পছন্দের দলকে এবং প্রার্থীকে পছন্দ করে নেওয়ার অধিকার থাকতে হবে। বিএনপি জামাতের প্রার্থীরা যেভাবে, নেতাকর্মীরা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে সহিংসতার ভয় দেখিয়ে অথবা ভাঙচুরের ভয় দেখিয়ে, ডিস্ট্রাকশন অথবা ভায়োলেন্সের ভয় দেখিয়ে ভোটে আসতে বলছেন বা ভোট দিতে বলছেন, এভাবে ভোট হতে পারে না। শেখ হাসিনা দ্য প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত তাহলে তারা ব্যাপক সমর্থন পেত, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হতো, এবং ঠিক সে কারণেই দলটিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ থেকে। এবং তিনি মনে করিয়েছেন যে যেই ইউনূস একটা ভোটও কোনোদিন বাংলাদেশের জনগণের কাছ থেকে পায়নি, সেই ইউনূসই বাংলাদেশের পুরো মানে আইনি কাঠামো, সাংবিধানিক কাঠামো পুনর্লিখন করেছে। মানে ওই যে জুলাই সনদের কথা বলছেন শেখ হাসিনা, যার ভিত্তিতে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখ। তো শেখ হাসিনা বলছেন যে যেই লোকটি একটা ভোটও কোনোদিন পায়নি, সেই ব্যক্তিটি বাংলাদেশের সকল আইনি কাঠামোকে পুনর্লিখন করে নিজের অবৈধ কার্যকলাপকে বৈধ করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বা সেই প্রক্রিয়া চালু করেছে। শেখ হাসিনা এই সাক্ষাৎকারটিতে বলেন যে এই পুরো প্রক্রিয়াটাকে কোনো পরিবর্তন, রূপান্তর, ক্ষমতা হস্তান্তর বলা যায় না। এটা কোনো ট্রানজিশন নয়, এটা এক রকমের কর্তৃত্ববাদ মাত্র। দ্য প্রিন্ট এই আলাপটি করেছে শেখ হাসিনার সঙ্গে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বারবার বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, আপনাদের মনে থাকবে যে ডক্টর ইউনূস বারবারই বলেছেন যে তিনি আওয়ামী লীগকে তার সরকার নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। শেখ হাসিনাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেছেন যে উনি একটা পার্থক্য করেছেন, নিষিদ্ধ আর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু এর কোনো অর্থ তিনি ব্যাখ্যা করেন নাই। এবং আওয়ামী লীগ যেহেতু কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না, প্রচারণা চালাতে পারছে না, সংগঠিত হতে পারছে না, এমনকি নির্বাচনেও অংশ নিতে পারছে না, কাজেই ইউনূস সরকার প্রকৃতভাবে সর্বতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি হয়েছে, যে গুরুতর অবনতি হয়েছে, তা একমাত্র ঘুরে দাঁড়ানো সম্ভব যদি বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটা সাংবিধানিক সরকার বাংলাদেশের নেতৃত্বে আসে, তাহলেই শুধুমাত্র সেটা সম্ভব। কারণ আইন শৃঙ্খলা কখনো বাছাই করে প্রয়োগ করে কিংবা ভয় দেখিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করা যায় না বা আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি যখন এসেছে
প্রিন্ট লিখছে, তার মাসখানেক আগেই মাত্র ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। প্রিন্ট সেটা 18ই ডিসেম্বরের হাদির মৃত্যুর ঘটনার পরের সহিংসতা, প্রথম আলো, ডেইলি স্টারের অগ্নিসংযোগ, এসবগুলোর কথা মনে করিয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল, এবং শেখ হাসিনা তার উত্তরে বলেছেন যে বাংলাদেশে যেহেতু এখন এমন একটা সরকার বসে আছে ক্ষমতায় যারা অনির্বাচিত এবং যারা কোনো রকম, যাদের কোনো জনপ্রিয়তার কোনো ম্যান্ডেট নাই, পপুলার ম্যান্ডেট নাই, মানে জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হয়ে তারা আসে নাই, কাজেই তারা এক্সট্রিমিস্ট ফ্যাকশনগুলোকে, চরমপন্থী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের রাজনীতি দখল করে নেওয়ার সুযোগ দিয়েছে। এবং তিনি বলছেন যে ইউনূস সরকার এ কারণেই সংস্কার দেওয়ার পরিবর্তে, মানে সংস্কারের কথা বলে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু সংস্কার দেওয়ার পরিবর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার র্যাডিক্যাল গ্রুপ, মৌলবাদী চরমপন্থী গোষ্ঠীগুলোকে ক্ষমতার কেন্দ্রে বসিয়েছে এবং মব জাস্টিস, মবের বিচার প্রতিষ্ঠা করেছে এবং পলিটিক্যাল ভয়েসেস, সকল রকম বৈধ রাজনৈতিক কণ্ঠস্বরকে এক রকমের রুদ্ধ করেছে, তাদের কণ্ঠ চেপে ধরেছে। শেখ হাসিনা বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো রকম আইন শৃঙ্খলা নাই, নো সেমলেন্স অফ ল অ্যান্ড অর্ডার। ইউনূস সরকার নিয়মিতভাবে সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং এরা ইচ্ছা করে এক্সট্রিমিস্টদের, চরমপন্থীদেরকে শক্তিশালী করেছে যাতে তারা ভয়াবহ নৃশংসতা, ডেইলি অ্যাক্টস অফ ব্রুটালিটি এবং বাংলাদেশের যে একটা বৈচিত্র্যময় চরিত্র ছিল, একটা অন্তর্ভুক্তিমূলক চরিত্র ছিল, বৈচিত্র্য গ্রহণের যে সক্ষমতা ছিল, প্লুরালিজমের যে আদর্শ ছিল, বহুত্ববাদ যে ছিল সমাজে, সেটা একেবারে ধামাচাপা পড়ে গেছে এবং বাংলাদেশে এর মাধ্যমে কোনো রকম বৈচিত্র্য বা ভিন্ন মতকে রীতিমতো সামাজিক শত্রু, রাজনৈতিক শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এবং শেখ হাসিনা সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আলাদাভাবে এই বিষয়টি নিয়ে মানে বিস্তারিত কথা বলেছেন প্রিন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে। আমার মনে হয়েছে সেটা শেখ হাসিনার নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ অবস্থান, যে বাংলাদেশের পুরো সোসাইটির, সমাজের চরিত্রটা বদলে গেছে, সমাজটা র্যাডিকালাইজড হয়ে গেছে, চরমপন্থার বিকাশ হয়েছে এবং এমন উগ্রবাদের বিকাশ হয়েছে যে বাংলাদেশের যে মৌলিক আদর্শগুলো ছিল সেগুলো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশ ওয়াজ ফাউন্ডেড অন সেকুলারিজম, প্লুরালিজম অ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালুজ। বাংলাদেশ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের আদর্শের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এখানে তিনি রীতিমতো জামায়াতে ইসলামীর নাম উল্লেখ করে এই সাক্ষাৎকারটিতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে জামায়াতে ইসলামী এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলোকে ইউনূস সরকার পুনর্বাসন করবার মাধ্যমে বাংলাদেশের যে জাতিগত চরিত্র, সেই চরিত্রটাই নষ্ট হয়ে গেছে, threatens the very fabric of our nation। এবং তিনি বলেছেন যে যখন মূলধারার রাজনীতিতে চরমপন্থী গোষ্ঠীদেরকে পুনর্বাসন করা হয়েছে বা চরমপন্থী গোষ্ঠীদের ঢুকতে দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই রাষ্ট্রটাকে একটা মধ্যপন্থার সহনশীল চরিত্রে থাকতে দেয় না। They do not moderate the state, they seek to reshape it in their own image। তারা চেষ্টা করে রাষ্ট্রের চেহারা বদলে তাদের পছন্দ মতো চেহারা দিতে এবং দেশ থেকে বহুত্ববাদের, মানে বিভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণের লোক যে একটা দেশে থাকবে, সেই প্লুরালিজমের চরিত্রটার একেবারে শেষ চিহ্নটা পর্যন্ত মুছে ফেলতে। শেখ হাসিনা এটা বলে, মানে তিনি বলেছেন যে এটা একটা ডিপলি কনসার্নিং ট্র্যাজেক্টরি ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য এটা একটা গভীরভাবে উদ্বেগজনক ধারা, যেটা বাংলাদেশের সমাজটাকে বহুভাগে বিভক্ত করে ফেলেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুরুতর সমস্যা যেটা বাংলাদেশকে, এটা একেবারে
আন্তর্জাতিক বিশ্ব থেকে আলাদা করে ফেলছে, আন্তর্জাতিক বিশ্ব মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে, কারণ তারা কোনোভাবেই এই যে মব ভায়োলেন্স দ্বারা, মব সহিংসতার মাধ্যমে একটা দেশ পরিচালিত হচ্ছে, কিংবা একটা দেশে সংখ্যালঘুরা ক্রমাগতভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, এই বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিতে প্রস্তুত না। তাই তারা বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এবং শেখ হাসিনা সুস্পষ্টভাবে দ্য প্রিন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে বলেন যে এগুলো কিন্তু কোনো থিওরিটিক্যাল কনসার্ন না, এগুলো কোনো মানে পুঁথিগত বা তাত্ত্বিক উদ্বেগ নয়, এটা এরই মধ্যে বাংলাদেশের রাজপথে, বাংলাদেশের পরিস্থিতিতে একেবারে পরিষ্কার। শেখ হাসিনা বলেছেন যে জামাতের উত্থানের সঙ্গে সঙ্গে বাংলাদেশে আরো একটা ভয়াবহ ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ঐতিহাসিক যে সত্যগুলো, সেগুলো একেবারে উদ্দেশ্যমূলকভাবে সেই ঐতিহাসিক সত্যগুলোকে প্রশ্ন করা হচ্ছে এবং ঐতিহাসিক সত্যগুলোর যে বয়ানগুলো সেগুলো একরকম ভেঙে দেওয়া হচ্ছে, সেগুলো নতুন করে তাদের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে। রিভিশনিজম দেখা যাচ্ছে, বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার প্রচেষ্টা চলছে। শেখ হাসিনা বলেছেন যে আমরা আজকে যা দেখছি সেটা হচ্ছে ঐতিহাসিক সত্যকে মুছে ফেলার চেষ্টা। যখন এই যে নতুন করে যারা ইতিহাস লিখতে চায় কিংবা চরমপন্থীরা, তারা সবসময় 1971 সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের যে স্বাধীনতা বহু প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল, সেটাকে তারা সবসময় হালকা করে দেখাতে চায়। তারা চায় পাকিস্তানি শোষক আর নিগৃহীত বাঙালির মধ্যকার যে পার্থক্য, যে শোষণ শাসনের ইতিহাস, সেটা মুছে ফেলতে। এবং তিনি বলেছেন যে এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে রাষ্ট্রের শত্রু হিসেবে দেখাতে চায়, যেটা কোনোভাবেই সত্য প্রমাণ করা তাদের পক্ষে সম্ভব হয় না। এরপর শেখ হাসিনা যে কথাটা বলেছেন সেটা দ্য প্রিন্ট তাদের সাক্ষাৎকারে বড় করে হাইলাইট করেছে, বিশেষ গুরুত্ব দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে যেই জাতি তার স্বাধীনতার মূল্য ভুলে যায়, কত দাম দিয়ে স্বাধীনতা কেনা হয়েছে ভুলে যায়, সেই জাতি স্বাধীনতা বিরোধীদের কাছে জিম্মি হয়ে পড়ে, স্বাধীনতা বিরোধীদের কাছে অসহায় হয়ে পড়ে। এবং শেখ হাসিনা বলেছেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রক্ষাটা কোনো রাজনীতির বিষয় নয়, এটা একেবারে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের আত্মপরিচয় রক্ষার বিষয়। শেখ হাসিনা এই অক্টোবর মাস থেকে অসংখ্য সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে, ভারতের শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে। তবে স্বাধীনতার রক্ষা নিয়ে কিংবা জামায়াতে ইসলামীর উত্থান নিয়ে, বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান, চরমপন্থী গোষ্ঠীর উত্থান নিয়ে তার এরকম সরাসরি উদ্বেগ এর আগের সাক্ষাৎকারগুলোতে দেখা যায়নি। সম্ভবত 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে, যখন জামায়াতে ইসলামী স্বভাবতই বিএনপির পাশাপাশি শক্তিশালী একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে যে নির্বাচনের মাধ্যমে, এবং অনেকেই বলছেন যে এমনকি বিএনপির চেয়ে ভালো ফলাফল করে তারা একটা চমক দেখিয়ে দিতে পারে কিনা, তখন শেখ হাসিনা সম্ভবত বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের সামাজিক ব্যবস্থার, বাংলাদেশ যে আদর্শের উপর প্রতিষ্ঠিত, সেক্ষেত্রে সবচেয়ে বড় ভয় এবং উদ্বেগ এবং আতঙ্কের কারণ হিসেবে দেখছেন, আশঙ্কার কারণ হিসেবে দেখছেন জামায়াতে ইসলামী সহ বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর উত্থানকেই। দেখতে দেখতে বাংলাদেশে সেনাবাহিনীতে একটা সেনা অভ্যুত্থানও ঘটে গেল কি? একটা নরম সেনা অভ্যুত্থানের কথা জানা যাচ্ছে, খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী আজকে একটি স্টোরি করেছে। সেই স্টোরিতে তিনি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে একটা নীরব সেনা অভ্যুত্থান ঘটাবার চেষ্টা হয়েছিল এবং সেটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ব্যর্থ করে দিয়েছেন।
বলা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আবারও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA খলিলুর রহমানের অভ্যন্তরীণ নরম অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন, যিনি দুই লেফটেন্যান্ট জেনারেলকে গুরুত্বপূর্ণ পদে স্থানান্তরের মূল চালিকা শক্তি ছিলেন। ঘটনা প্রবাহের সাথে পরিচিত অন্তত দুই ব্যক্তি নর্থ ইস্ট নিউজকে জানিয়েছেন, খলিলুর রহমান প্রথমবারের মতো সেনাবাহিনীর মধ্যে ফাটল তৈরির চেষ্টা করেছিলেন 2025 সালের এপ্রিলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই। এর মধ্যে মিয়ানমার রাখাইন রাজ্যে মানবিক করিডোর তৈরির বিতর্কিত বিষয়ে জড়িত ছিল, যা খলিলুর রহমান প্রথমে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত জুড়ে আরাকান সেনাবাহিনীর জন্য একটি জীবনরেখা এবং পরে খাদ্য ও ওষুধের ঘাটতির সম্মুখীন মানুষদের সহায়তা প্রদানের উপায় হিসেবে তুলে ধরেছিলেন। খলিলুর রহমান, যিনি মে-ডিসেম্বর 2025 সাল থেকে কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিকবার সফর করেছেন, যেখানে তিনি পররাষ্ট্র দপ্তর এবং গোয়েন্দা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার কখনোই ভালো সম্পর্ক ছিল না, যিনি এমনকি ঢাকা সেনানিবাসে তার প্রবেশ নিষিদ্ধ করার মতো পর্যায়েও গিয়েছিলেন। অব্যাহত নিষেধাজ্ঞা কেবল আরাকান সেনাবাহিনীতে সহায়তা প্রদানের জন্য নয়, পরবর্তীতে রাখাইন রাজ্যের মংডু এবং বুথিডংয়ে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তন এগিয়ে নেওয়ার জন্য খলিলুর রহমানের অপ্রয়োজনীয় প্রচেষ্টার জন্য ছিল। জেনারেল জামান এই পদক্ষেপ বাতিল করার আগে মানবিক করিডোরকে রক্তাক্ত করিডোর বলে উড়িয়ে দিয়েছিলেন। এরই মধ্যে খলিলুর রহমান একটি সুযোগ খুঁজে পান যখন ন্যাশনাল ডিফেন্স কলেজ কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এবং চিফ অফ ডিফেন্স স্টাফ CGS লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের অবসরের সময় ঘনিয়ে আসে। খলিলুর রহমানের পরিকল্পনা ছিল দুটি পদে যেগুলো খালি হতে যাচ্ছিল কাজে লাগিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে পরবর্তী CGS এবং কোয়ার্টার মাস্টার জেনারেল QMG লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে নতুন PSO হিসেবে নিয়োগ করা। এই পদটি সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করে। লেফটেন্যান্ট জেনারেল হকের চাকরির মেয়াদ 2027 সালের জানুয়ারি পর্যন্ত থাকলেও লেফটেন্যান্ট জেনারেল শামীম 21 জানুয়ারি অবসর গ্রহণের জন্য LPR বা ছুটিতে যান। লেফটেন্যান্ট জেনারেল শামীমকে সেনা সদর দপ্তরে এক উষ্ণ বিদায় জানানো হয়েছে এবং তার স্ত্রীকে কর্মীটোলা গল্ফ ক্লাবে সংবর্ধনা দেওয়া হয়। সেনাবাহিনীর উন্নয়নের সাথে পরিচিত দুই ব্যক্তির একজন জানিয়েছেন, পরিকল্পনাটা ছিল জামাতে ইসলামের ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরকে PSO AFD হিসেবে নিয়োগ করা এবং খলিলুর রহমানের ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পরবর্তী CGS হিসেবে নিয়োগ করা, যা সেনাবাহিনীর বাজেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যাবলী পরিচালনা ও পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদ। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের পরিকল্পিত আন্দোলনের সাথে সম্পর্কিত ফাইলগুলির সাথে পরিচিত দ্বিতীয় ব্যক্তি বলেছেন যে খলিলুর রহমানেরও নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। তিনি 12 ফেব্রুয়ারির নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জয়লাভ করলে এবং ক্ষমতায় আসলে NSA এর ভূমিকা পালন করতে চান। এই দ্বিতীয় ব্যক্তি ছাড়া অন্য সূত্র নিশ্চিত করেছে যে খলিলুর রহমান 2025 সালের জুনে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যোগাযোগ লাইন খুলেছিলেন এবং NSA হিসেবে অব্যাহত থাকার জন্য তার ইচ্ছে প্রকাশ করেছিলেন। খলিলুর রহমানের এই যে সফট অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, এই অভ্যুত্থান করার পরিকল্পনা টের পেয়ে জেনারেল জামান দ্রুত পদক্ষেপ নেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের PSO এবং CGS হিসেবে নিয়োগ বন্ধ করে দেওয়ার জন্য। জেনারেল জামানের 2027 সালের জুনে LPR এ যাওয়ার কথা রয়েছে, তবে মতান্তরে জেনারেল জামানের 60 বছর পূর্ণ হয়ে যাবে এই বছরেরই 15 সেপ্টেম্বর। স্বাভাবিকভাবে সেনাপ্রধান পদের যে বয়স সেটি 60 বছরের ঊর্ধ্বে নয় এবং 3 বছর মেয়াদ।
যেটি আগে ঘটবে সেই হিসেবে 15 সেপ্টেম্বর জেনারেল জামানের অবসরে যাওয়ার কথা রয়েছে এবং তিনি এই পদ থেকে চলে যাবার আগ পর্যন্ত তার নীতি বাস্তবায়ন করে যাবার চেষ্টা করে যাচ্ছেন। এখন জেনারেল জামান স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করলে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে উন্নীত করা হবে, যা জামাতে ইসলামীর পক্ষে হবে। বাংলাদেশের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে যে এই যে সফট অভ্যুত্থান এড়ানো গেলেও সেনাবাহিনী এখন পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমার বাংলাদেশ সীমান্তের আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রকৃত হুমকির মুখোমুখি। ইতিমধ্যে একদিকে আরাকান আর্মি এবং মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের খবর ঘন ঘন আসছে। অন্যদিকে আরাকান আর্মি এবং সশস্ত্র আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এআরএসএ, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এবং আরাকান রোহিঙ্গা আর্মি এআর এর মধ্যে তীব্র লড়াইয়ের খবর এই অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিটগুলো ক্রমাগতভাবে পাচ্ছে। বিভিন্ন প্রতিবেদন সূত্রে খবর দিচ্ছে যে বাংলাদেশি ভূখণ্ডের অভ্যন্তরে চাকমা যোদ্ধাদের সাথে সম্পর্ক গড়ে তোলার পর মিয়ানমারের জান্তা বাহিনীর চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, বিশেষ করে আলীকদম এলাকায় সক্রিয় আরাকান আর্মির বিদ্রোহীদের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করছে। বাংলাদেশি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে যে গত 1 মাস বা তারও বেশি সময় ধরে প্রকাশিত পৃথক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের ভূখণ্ড নিয়মিতভাবে আরাকান আর্মি এবং সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীগুলো মিয়ানমারের জান্তা বাহিনীর উপর আক্রমণ করার জন্য ব্যবহার করছে, যারা চীনা যুদ্ধ ড্রোন ব্যবহার করছে। CASC-CH-3A মডেলের ড্রোন যা নির্ভুল আক্রমণ চালাতে পারে। চীনা পিপলস লিবারেশন আর্মি ইউনিট PLA মিয়ানমারের জান্তা সেনাবাহিনীকে সরবরাহ করছিল। বাংলাদেশ সেনাবাহিনীর রামু সদর দপ্তরস্থ 10ম পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম ভিত্তিক 24 পদাতিক ডিভিশনের কাছে রাখাইন রাজ্যে তীব্র লড়াইয়ের ক্ষেত্রে মিয়ানমারের জান্তা বাহিনী যে সুনির্দিষ্ট সামরিক অস্ত্র এবং সরঞ্জাম ব্যবহার করতে পারে সে সম্পর্কে খুব কম তথ্য রয়েছে। সবকিছু মিলিয়ে একটা সেনা অভ্যুত্থান, সেনাবাহিনীর ভেতরে অস্থিরতাই বলা যায়। আরেকদিকে মিয়ানমার থেকে কিন্তু সমানে একটা থ্রেট আসছে। সেনাবাহিনী কি করবে? সবকিছু মিলিয়ে আমরা বলতে চাই অস্থির বাংলাদেশ, স্বাভাবিক সাধারণ সমাজে অস্থিরতা, সেনাবাহিনীতেও নানা রকম অস্থিরতা আছে, ওদিকে সীমান্তে উত্তেজনা আছে। বিশেষ করে ভারত সীমান্তের চাইতে মিয়ানমার সীমান্ত কিন্তু আমাদেরকে যে কোনো সময় একটা কঠিন পরিস্থিতির মুখে ফেলতে পারেন। মিয়ানমার সীমান্ত আমাদের খুব সামান্য, 6% টোটাল সীমান্তের মধ্যে। সেই 6% সীমান্ত আমাদের বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে বলে মনে হচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।